উম্মা, উম্মা, উম্মা। জানেমান, তোমাকে আমি অনেক 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 ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে কেন? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি এটা জানো না? প্লিজ জানেমান, আর আমাকে ছেড়ে কখনোই যাবে না, কথা দাও। পার্কের একটা বেঞ্চে বসে সাগর এবং বোরখা পরা একটা মেয়ে কথা বলতেছে সাগরের সাথে। এদিকে আশেপাশের মানুষ সাগর এবং মেয়েটার দিকে তাকিয়ে হাসাহাসি করতেছে। হাসাহাসি করবে না কেন? আপনারা সব কিছুই জানতে পারবেন। সবাই হাসাহাসি করতেছে এমন সময় পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, এই ছেলে, তুই কি পাগল হয়ে গেছিস? এরকম ভাবে একটা মেয়ের পা জড়িয়ে ধরে বসে আছিস? আর এই মেয়ে, তুমি এই ছেলেটাকে কিছু বলতেছো না কেন? ছেলেটা যে তোমার জন্য পাগল হয়ে গেছে। আমি কি বলবো আপু, সে তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। আসলে ফেক আইডি দিয়ে তার সাথে প্রেম করেছিলাম এবং বোরখা পরে মেয়ে সেজে এসেছিলাম। এখন তো পড়ে গেছি মহাবিপদে। বোরখার ভেতর থেকে ছেলে কণ্ঠ ভেসে আসায় সবাই অবাক হয়ে গেল। এদিকে ছেলেটা বোরখাটা খুলে ফেলতেই সাগর লাফ দিয়ে 2 হাত পেছনে সরে গেল আর ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, তুই ছেলে? আমি ভাবছিলাম তুই মেয়ে। তার মানে এতদিন তুই আমার সাথে প্রেমের নাটক করেছিস? আরে হ্যাঁ, আমি তোর সাথে প্রেমের নাটক করেছি, কিন্তু তুই যে এত ভালোবেসে ফেলবি আগে জানতাম না। ভাই, তোর মধ্যে রোমান্টিক অনেক আছে, তুই ভাই অনেক কিছু করতে পারবি। এখন আমাকে ছেড়ে দে, আমি চলে যাই এখান থেকে। ছেলে হয়ে? না, তোকে ছাড়া যাবে না। তুই যেহেতু ভুল করেছিস, তাহলে তোর শাস্তি হওয়া দরকার। আপুরা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এই ছেলেটা আমার সাথে মিথ্যা অভিনয় করে প্রেম করেছে। আপনারা এই ছেলেকে ধরে পেটান। সাগর এটা বলতেই আশেপাশের কয়েকটা ছেলে এবং মেয়ে এসে ছেলেটাকে পিটাতে লাগলো। এদিকে ছেলেটা কোনো রকম ওইখান থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। এদিকে মেয়েটা আবারও সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ঢাকা শহরে কি প্রেম করার মেয়ে পেলেন না আপনি? অবশেষে কিনা ফেক আইডির সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন। আপু, আমি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হই নাই। আসলে এইগুলো আমরা ভিডিও করছিলাম। ওই দেখেন, ওইখানে আমাদের ক্যামেরা লুকানো আছে। আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করি এইগুলো। সাগরের কথা শুনে মেয়েগুলো রেগে ফায়ার হয়ে সাগরকে চারপাশ থেকে ঘিরে ধরল। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করতে করতে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপুরা, আপনারা কেন আমাকে এভাবে ঘিরে ধরেছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি তো কন্টেন্ট তৈরি করছিলাম। প্লিজ আমাকে ছেড়ে দেন। তুই আমাদের সাথে মজা করবি আর আমরা তোকে ছেড়ে দিব? এই, তোরা এই ছেলেটাকে ধরতে ভালোভাবে। আমি আমার আব্বুকে ফোন দিতেছি আর বলতেছি যে পুলিশের কয়েকজন লোককে পাঠানোর জন্য। সাগর পুলিশের কথা শুনে প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে বলতে লাগলো, আপু প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দেন। আমি আর কোনো দিন এরকম ভিডিও বানাবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমাকে পুলিশে ধরিয়ে দিবেন না। আমি গরিব ঘরের ছেলে। প্লিজ আমাকে ছেড়ে দেন। এই আফরিন, এই ছেলেটা তো টিকটক করে এবং এই ভিডিওগুলো টিকটকে আপলোড করে। আমি গতকালকে রাতে ভিডিও দেখছিলাম, তখন এই ছেলেটার ভিডিও সামনে এসেছিল। বেশ ফানি ফানি কন্টেন্ট তৈরি করে। আপু, আপনি আমার ভিডিও দেখেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার টিকটক আইডিটা ফলো করে দিবেন, যাতে আমরা আরও বড় কিছু করতে পারি। এই, তোরা টিকটক মিকটক বাদ দিবি? আমার কিন্তু এইসব একদম ভালো লাগে না। টিকটকের কথা শুনলে আমার শরীর জ্বলে ওঠে। আপু, আপনার শরীর যেহেতু জ্বলে উঠতেছে, তাহলে আমি এক কাজ করি, ওই দোকান থেকে কিছু বরফ এনে আপনার শরীরে দিয়ে দিই, তাহলে দেখবেন আপনার শরীর একদম ঠান্ডা কুল কুল বরফ হয়ে যাবে। এই, তুই তো ঘাটতারা। তোকে তো ঠিক করতে হলে আমার আব্বুর সাহায্য নিতে হবে। তুই দাঁড়া এখানে, আমি এক্ষুনি ফোন দিতেছি আমার আব্বুকে। সরি 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 আপু, প্লিজ আমি আর কিছু বলবো না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আমাকে। তবে একটা কথা, আপনি কিন্তু
আহ, তবে একটা কথা, আপনি কিন্তু আবার আমার টুনটুনি ধরে টানাটানি করবেন না। গতকালকে ভিডিও বানাতে গিয়েছিলাম একটা পার্কে, ওইখানে একটা মেয়ে আমার টুনটুনি ধরে টান মেরেছে। ইস, কি ব্যথা পেয়েছি। সাগরের কথা শুনে আফরিনের সকল বান্ধবীরা হাসাহাসি করতে লাগলো। এদিকে আফরিনের মাথা গরম হয়ে গেছে সাগরের কথা শুনে। সাগর বেশ বুঝতে পারছে আর 5-6 মিনিট এইখানে যদি থাকে তাহলে সত্যি সত্যিই তাকে জেলে যেতে হবে। এইসব ভাবতেছে এমন সময় ঠাস ঠাস করে সাগরের গালে 3টা চর পড়ে গেল। চরগুলো দিয়েছে আফরিন। এই, তোর কি একটুও লজ্জা শরম নেই? এতগুলো মেয়ের মাঝে এইসব বাজে কথা বলতেছিস? এখন তুই এখান থেকে যাবি নাকি আমি অন্য ব্যবস্থা নিব? যাইতেছি যাইতেছি, তোর মতো ডাইনির সামনে থাকার আর দরকার নেই আমার। তোর সাথে ও গন্ডার কাইল্লা ছেঁড়ার সাথে বিয়া হইব, এই বলে দিলাম আমি। তবে রে দাঁড়া, তুই এখানে দেখাচ্ছি মজা। উগান্ডার কাইল্লা স্যারার সাথে বিয়ে করাইতেছে আমাকে। এই বলে আফরিন সাগরকে দৌড়াতে লাগলো। এদিকে সাগর তার ক্যামেরা নিয়ে এক দৌড়ে পার্কের ভেতর থেকে বাইরে চলে আসলো। বাইরে আসতেই সবুজ তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে সাগরকে নিয়ে চলে আসলো নদীর পাড়ে। বাইক থেকে নামতেই সবুজ বলতে লাগলো, শালা, তুই আগে বলতে পারলি না? এতগুলো ছেলে মেয়ের মায়ের খাইয়েছিস আমাকে। এই দেখ, আমার ঠোঁট কেটে রক্ত পড়তেছে। আর ওইখানে যদি 5 মিনিট থাকতাম তাহলে আমাকে এখন হাসপাতালের বেডে থাকতে হইতো। তোর জন্য এত কিছু আছে। ভাই প্লিজ আমাকে মাফ করে দে, আমি এমনিতেই পাগলা কুকুরের দৌড়ানি খেয়ে এসেছি। আমাকে যদি ওইখানে পাইতো তাহলে উগান্ডার কাইল্লা সেরির সাথে বিয়া দিয়া দিত। এটাই করা দরকার ছিল তোর সাথে। উগান্ডার কাইল্লা ছেলের সাথে মানাই তোকে। শালা, ভালো কথা বললে তুই কখনোই শুনিস না, সবসময় খারাপটাই করিস। হ্যাঁ, সব সময় তো আমি খারাপটাই করি, তার জন্যই তো এভাবে দৌড়ানি খেয়ে এসেছি। তুই এখানে বস, আমি কিছু খাবার নিয়ে আসতেছি, খুব ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি যা, আমারও ক্ষুধা লাগছে, অনেক খাবার খাইতে হবে। এই বলে সবুজ আর সাগর চলে আসলো নদীর পাড়ের একটা দোকানে। দোকান থেকে বিস্কিট আর চা খেয়ে নিল। বেশ কিছুক্ষণ পর দুজনে চলে আসলো ওইখান থেকে বাসায়। সাগর বাসার সামনে এসে কলিং বেল দিতেই সাগরের ছোট বোন লিজা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে লিজা চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, আম্মুকে তোমার গুণধরের ছেলে এসেছে, তাড়াতাড়ি এসো। এই দেখো আবার কায়ের হাতে ছেলে দৌড়ে নিয়ে এসেছে। তুমি যদি আজকে তোমার এই গুণধর ছেলেকে বাড়ি থেকে বের না করো তাহলে আমি আব্বুকে ফোন দিয়ে সব কিছু বলে দেবো। লিজার কথা শুনে তার আম্মু দরজার সামনে এসে সাগরকে রাগী গলায় কিছুক্ষণ বকাঝকা করে বলতে লাগলো, আবার যদি দেখি পার্কে ভিডিও করতে গিয়েছিস এরকম, তাহলে আমি তোর আব্বুর কাছে বিচার দিতে বাধ্য হব। তুই অনেক বার বেড়ে গেছিস, তোকে কিছু বলতেছি না দেখে। সরি আম্মু, আর এমন ভিডিও বানাবো না, এই প্রমিস করলাম। আর লিজা, তোকে তো আমি দেখে নিব। তুই আব্বুর কাছে বিচার দিবি তাই না? শুধু একবার আমার কাছে টাকা চাইতে আসিস, তখন দেখিস টাকা দেয় কিনা। তোমার টাকা দরকার নেই, আব্বু আমার জন্য টাকা পাঠিয়েছে, আমি ওখান থেকে টাকা নিয়ে খেতে পারবো। এই বলে লিজা মুখ ভেঙচি কেটে চলে গেল ওইখান থেকে। এইদিকে সাগর চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ পর সাগর ভিডিওটা এডিট করে আপলোড করে দিল। এদিকে আফরিন এবং তার সকল বান্ধবীরা বসে আছে এখনো পার্কে। এমন সময় আফসানা বলতে লাগলো, আফরিন, আমার মনে হচ্ছে ছেলেটা একটু প্লে বয় টাইপের। ছেলেটার সাথে না কথা বলাই ভালো। ছেলেটা আবার আমাদের সামনে আসলে তো কথা বলবো, তার আগেই বলতেছিস তুই কথা না বলাই ভালো। তোর কথাই তো বোঝা যাচ্ছে তুই ছেলেটাকে পছন্দ করে ফেলেছিস। সত্যি সত্যি বলতো, ছেলেটাকে কি পছন্দ হয়েছে নাকি তোর? হ্যাঁ, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এর জন্যই তো তাদেরকে বলেছি। তোরা আবার প্লিজ ভাগ বসাস না তার উপর। ছি আফসানা, তোর রুচি এতটা নিচে আগে জানতাম না। ছেলেটা দেখতে তো কালো, আবার তুই ছেলেটাকে পছন্দ করে এসছিস। ছি ছি। এই, আমরা চলে যাই এখান থেকে। হ্যাঁ চল, চলে যাই এখান থেকে।
আফসানার রুচি অনেক খারাপ, তার সাথে থাকলে আমাদের রুচিও খারাপ হয়ে যাবে। এই বলে যে তারা চলে যেতে যাবে এমন সময় আফসানা বলতে লাগলো। তোরা যেহেতু বলতেছিস তাহলে আমি ওই ছেলেটার সাথে কথা বলবো না। তোরা আমাকে এইভাবে অপমান করতে পারলি, আমার রুচি খারাপ এসব বলতে পারলি তোরা? বলতে পারবো না কেন? তোর যে রুচি খারাপ এটা তো আগে থেকেই জানি। যখন যাকে দেখিস তার সাথে রিলেশন করতে ইচ্ছে করে তোর। যা এই ছেলেটার সাথে রিলেশন কর, আমরা কি বারণ করেছি? আর কোনো ছেলের সাথে রিলেশনই করব না। প্লিজ এবারের মতো মাফ করে দে আমাকে। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। চল এখন অন্য কোথাও থেকে ঘুরে আসি, এখানে ভালো লাগতেছে না আমার। ঠিক আছে চল তাহলে অন্য কোথাও থেকে ঘুরে আসি। এই বলে সবাই চলে যেতে লাগলো অন্য জায়গায়। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসলো একটা কফি শপে। কফি খাওয়া শেষ করে বিল দিতেই ওয়েটার বাকি টাকা রিটার্ন করে দিল। হঠাৎ একটা টাকার উপর ফোন নাম্বার লেখা দেখে আফসানা বলতে লাগলো। এই চল আজকে আমরা মজা করি। এই দেখ টাকার উপর একটা ফোন নাম্বার লেখা, এই নাম্বারে ফোন দিই, দেখি কে ফোন রিসিভ করে। যদি ছেলে হয় তাহলে তার সাথে প্র্যাঙ্ক করব। যেই ভাবা সেই কাজ। আফসানা তার ফোনটা বের করে ফোন দিল ওই নাম্বারে। বেশ কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো সাগর। রিসিভ করে কানের কাছে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে আফসানা বলতে লাগলো। হ্যালো, আপনার নাম কি সাগর? আজিমপুর আজিমপুর থানা থেকে কল দিয়েছিলাম। হ্যালো, আপনার নাম কি সাগর? আজিমপুর থানা থেকে কল দিয়েছিলাম। আপনার নামে একটা মামলা করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে যাবে আপনার বাসায়। মানে আপু, মানে ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আমি কি অপরাধ করেছি যে আমার নামে মামলা করেছে? প্লিজ আপনি মামলাটা খালাস করে দেন। আমি আপনাকে 10 কেজি ফুচকা খাওয়াবো। প্লিজ আপনি মামলাটা খালাস করে দেন। আমি তো কিছু করতে পারবো না। আপনি আমার বড় ম্যাডামের সাথে কথা বলেন, যদি ওনাকে বলে দেখতে পারেন, যদি উনি রাজি হয় তাহলে আপনার মামলা খালাস হয়ে যাবে। এই বলে আফসানা ফোনটা আফরিনের হাতে দিতেই আফরিন রাগী গলায় সাগরকে বলতে লাগলো। 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার বাড়িতে পুলিশ চলে যাবে, অলরেডি বের হয়ে গেছে থানা থেকে। আপনি যদি বাঁচতে চান তাহলে আমি একটা বিকাশ নাম্বার দিতেছি, আমার বিকাশে 10,000 টাকা পাঠিয়ে দেন, তাহলে আপনার মামলা খালাস করে দেব। হ্যাঁ আম্মু গো, আব্বু গো, আমাকে বাঁচাও গো, থানা থেকে পুলিশ আসতেছে, থানা থেকে পুলিশ আসতেছে গো, আমাকে বাঁচাও তোমরা। আপু আমার বিকাশে তো মাত্র 15 টাকা পড়ে আছে, আর আমার কাছে একটা টাকাও নেই। আপনি এই 15 টাকা রাখেন, বিয়ের পর আমি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আপনাকে দিয়ে দিব। মানে আপনি বিয়ের পর আপনার শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেবেন? হ্যাঁ, আপনার টাকা পরিশোধ করতে হলে তো শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিতে হবে। যৌতুক না নিলে আপনার টাকা পরিশোধ করব কি করে? আপনি বলতেছেন আপনি শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেবেন, এটার জন্য আপনার নামে আরেকটা মামলা হয়ে গেল। কালকে থানায় চলে আসবেন আপনি, আমি অফিসারদের বলে দিতেছি যাতে আপনার বাসায় চিঠি দিয়ে আসে। এখন রাখলাম তাহলে। ম্যাডাম প্লিজ ফোনটা রাখবেন না। আমি আজকে বিকালের মধ্যে যে করি হোক আপনার নাম্বারে 20,000 টাকা পাঠিয়ে দিব। আপনি 2টা মামলা খালাস করে দিবেন। 5টা অবধি সময় দিলাম, 5টার সময় যদি আপনি টাকা না পাঠিয়েছেন তাহলে আপনার নামে মামলা হয়ে যাবে। আমি টাকা পাঠিয়ে দিব, প্লিজ আপনি 2টা মামলা খালাস করে দিবেন। ঠিক আছে, টাকা পাঠান, এরপর আপনার নাম্বারে মেসেজ যাবে, আমরা 2টা মামলা খালাস করে দেব। এই বলে আফরিন ফোনটা কেটে দিয়ে তার বান্ধবীদের সাথে হাসাহাসি করতে লাগলো আর বলতে লাগলো। এখন দেখা যাক ছেলেটা টাকা পাঠায় কিনা। ছেলেটা যে সত্যিই বোকা আজকে বুঝতে পারলাম, যে কেউ ছেলেটার কাছ থেকে টাকা নিতে পারবে এরকম করে। আফরিন, আমরা একটা ভুল করে ফেলেছি। ছেলেটাকে যদি বলতাম টাকাগুলো নিয়ে আমাদের হাতে দিয়ে যাওয়ার জন্য, তাহলে আমরা ছেলেকে দেখতে পারতাম, তার চেহারাটা। ঠিক বলেছিস, কিন্তু এখন আবার ফোন দিলে সন্দেহ করবে। তার চাইতে আগে দেখি যদি বিকাশে টাকা দেয়, এরপর আবার কয়েকদিন পরে ফোন দিব, আবার কিছুক্ষণ ধমকাধমকি দিয়ে টাকা নেব। এইসব কথা বলতেছে আফরিন এবং তার বান্ধবীরা।
এদিকে সাগর চিন্তায় মরে যাইতেছে। কি করবে, কিভাবে টাকা দিবে এতগুলো টাকা? টাকা না দিলে যদি সত্যি সত্যিই পুলিশ বাসায় চলে আসে তখন কি হবে? যে করেই হোক আমাকে 20,000 টাকা দিতে হবে তাদের বিকাশে। কিন্তু আমার তো এখানে সন্দেহ হচ্ছে ওরা নিজেকে পুলিশ বলেছে, কিন্তু পুলিশ তো কখনোই কল দিয়ে এরকমভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করে না। তার মানে ওরা হচ্ছে ফেক পুলিশ। আমি ওদের টাকা দিব না, দেখে ওরা কি করে। এই বলে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। সন্ধ্যা 6টা। আফরিন এবং তার বান্ধবীরা বসে আছে কখন টাকা পাঠাবে, কিন্তু সাগর তো এখনো ঘুমাচ্ছে। টাকা তো দূরের কথা, একটা পয়সাও আসে নাই তাদের ব্যালেন্সে। এসব দেখে আফসানা বলতে লাগলো, আফরিন, ওই নাম্বারে আবার ফোন দিয়ে একটু ধমকে দে তো, দেখবি সাথে সাথে টাকা পাঠিয়ে দিয়েছে। আফসানার কথা শুনে আফরিন ওই নাম্বারে কল দিল। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে আফরিন বলতে লাগলো, আপনি এখনো টাকা পাঠান নাই, পুলিশ পাঠিয়ে দেব নাকি? 10 মিনিটের মধ্যে টাকা পাঠান, তা না হলে আমি কিন্তু পুলিশ পাঠাতে বাধ্য হব। এই তোর নাম কি রে? তোর বাড়ি কোথায় শালার পুত? তুই আমার কাছ থেকে টাকা নিতে এসেছিস? একবার যদি সামনে পাই তাহলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। ফোন রাখ। এই বলে সাগর আরও কয়েকটা বকা দিয়ে ফোনটা রেখে দিল। এদিকে আফরিন তো বেশ রেগে গেছে। আফসানাকে ঠাস করে 2টা চড় মেরে বলতে লাগলো, তোর জন্য আজকে ওই ছেলেটা আমাকে এতগুলো বকা দিয়েছে। তুই যদি এরকম বুদ্ধি না দিতি তাহলে ওই ছেলেটা আমাকে এতগুলো বকা দিত না। একবার যদি ওই ছেলেটার বাসার ঠিকানা পেয়ে যাই তাহলে তার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। চল এখন বাসায় চলে যাই। এই বলে যার বাসায় চলে গেল। এদিকে সাগর ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু এবং লিজা বসে বসে টিভি দেখতেছে। সাগর তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, খুব ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার খাবো। খাবার রান্না করি নাই, বাইরে থেকে খাবার খেয়ে নে। আর তুই কাকে এতগুলো বকাঝকা করছিস বল তো আমাকে? আর বলো না আম্মু, একটা ফেক নাম্বার থেকে পুলিশের পরিচয় দিয়ে আমার কাছ থেকে 20,000 টাকা চাইছিল, তাই আমি তাকে কিছুক্ষণ গরম গরম থেরাপি দিলাম। ভালো করেছিস, থেরাপি দিয়েছিস। এখন যা, বাইরে থেকে খাবার খেয়ে নে, বাসায় খাবার নেই তোর। সাগর আর কিছু না বলে চলে আসলো বাহিরে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল সজীব এবং সবুজকে। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে, তুই এত রাতের বেলা ফোন দিয়ে আমাদেরকে ডাক দিয়েছিস কেন? আর তোর কি হয়েছে? রাত 9টা বেজে গেছে, তুই এখনো বাইরে? আর বলিস না, বাসায় খাবার চেয়েছিলাম, খাবার দেয় নাই। আর একটা অচেনা নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলেছে তারা নাকি পুলিশ টাকা চাইছিল অনেক। আমি কিছুক্ষণ বকাঝকা করে তাদেরকে ব্লক মেরে দিয়েছি। ভালো কাজ করেছিস। আমার মনে হয় ওই দিন তুই একটা টাকার মধ্যে তুই তোর ফোন নাম্বারটা লিখে দিয়েছিলি না, ওইখান থেকে হয়তো তোর নাম্বারটা নিয়ে ফোন দিয়েছে। এক কাজ কর, ওই নাম্বারটা আমাদেরকে দে, তো কম্পিউটার থেকে তার লোকেশনটা বের করে পরিচয়টাও বের করে নিব নে। তোদের বের করতে হবে না, আমি নিজেই বের করে নিতে পারবো। তোরা এখন একটা কাজ কর, আমাকে কিছু টাকা দে, খুব ক্ষুধা লাগছে, খাবার খাবো। টাকা দিতে পারবো না, চল খাইয়ে নিয়ে আসি, এছাড়া আমাদের কাছে টাকা নেই। এই বলে সবুজ সবাইকে নিয়ে চলে আসলো একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে বিল দিয়ে যে যার বাসায় চলে গেল। এদিকে আফরিন তার বাড়ির কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আফরিনকে দেখে বলতে লাগলো, কিরে, আবার কার সাথে রাগারাগি করে এসেছিস? মুখ তো পুরো লাল হয়ে গেছে। আম্মু বাসায় আসতে না আসতে তোমার সব প্রশ্ন এখন করতে হবে? আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমার জন্য খাবার রেডি করো। খাবার খেতে খেতে এরপর তোমাকে সকল কিছু খুলে বলবো কি কি হয়েছে। ঠিক আছে, যা তাহলে। আমি তোর জন্য খাবার রেডি করতেছি। আফরিন চলে গেল তার রুমে। এদিকে আফরিনের আম্মু খাবার রেডি করে বসে আছে টেবিলে। বেশ কিছুক্ষণ পর আফরিন আসলো। খাবার খেতে খেতে তার আম্মুকে সকল ঘটনা খুলে বলল। সকল ঘটনা শোনার পর আফরিনের আম্মু হাসতে হাসতে বলতে লাগলো, তোদের মতো বোকা মেয়েদের সাথে এমনই হবে। তুই জানিস না, সরাসরি কেউ
ফোন দিয়ে এইভাবে টাকা চাই না, তোরা সরাসরি ফোন দিয়ে টাকা চেয়েছিস, তাই হয়তো ছেলেটা বুঝে গেছে এবং তাদেরকে এরকম ভাবে বকাঝকা করেছে। থাক বাদ দে এসব। এখন খাওয়া দাওয়া করেছিস? এখন রুমে যা, গিয়ে একটু রেস্ট কর। ঠিক আছে আম্মু। এই বলে আফরিন চলে গেল তার রুমে। এদিকে সাগর বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে। এমন সময় তার রুমে প্রবেশ করলো লিজা। লিজাকে দেখেও না দেখার ভান করে সাগর গেম খেলতে লাগলো। এদিকে লিজা সাগরের পাশে এসে বসে বলতে লাগলো, ভাইয়া ও ভাইয়া, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, প্লিজ রাগ করো না, আমার একটা কথা অন্তত শোনো। সাগর কোনো কথা বলতেছে না। প্রায় 10 মিনিট ডাকার পর সাগর বলতে লাগলো, কি হয়েছে? এভাবে ডাকাডাকি করতেছিস কেন? যা বলার তাড়াতাড়ি বলে ফেল। আমার কাছে সময় নেই তোর আজাইরা প্যাচাল শোনার। ভাইয়া আমার কিছু জিনিসপত্র লাগবে, প্লিজ আমাকে এনে দেবে? আমি তোকে টাকা দিতেছি, কালকে আমাকে এনে দিতে পারবে? কোথা থেকে আনতে হবে আর কি কি আনতে হবে সেটা বল। আর কত টাকার জিনিস আনতে হবে? ওইখানে 5200 টাকা আছে, এই টাকাগুলো নিয়ে ওই জিনিসগুলো নিয়ে আসবে। এই জিনিসগুলোর দাম 5000 টাকা পড়ে যাবে, আর বাকি 200 টাকা তো ডেলিভারি চার্জ। আমি যে বাইক দিয়ে যাব ওইখানে এটার টাকা কে দিবে? টাকা দিলে আমি যেতে পারবো, আর টাকা না দিলে আমি যেতে পারবো না। তুই নিজে গিয়ে নিয়ে আয়। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি নিজেই চলে যাবো সকালে। এই বলে লিজা টাকাগুলো নিয়ে তার রুমে চলে গেল। এদিকে সাগর কিছুক্ষণ গেম খেলে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 10টা। সাগরের ঘুম ভেঙে গেল তার আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, সাগর, লিজার সাথে একটু যা তো, লিজা কিছু শপিং করবে। আমি যেতে পারবো না আম্মু, আমার অনেক কাজ আছে। তুমি তোমার মেয়েকে বলো একা চলে যেতে, আর না হয় তার বান্ধবীকে নিয়ে যেতে। তুই যাবি নাকি আমি ঝাড়ুটা নিয়ে আসবো? 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আয়, তা না হলে কিন্তু তোর খবর আছে। সাগর চলে গেল তাড়াতাড়ি তার রুমে। সাগর জানে তার আম্মু যেটা একবার বলে সেটাই করে, আর যদি কেউ না শোনে তাহলে তা কোনো মোছরা আর মাথা ন্যাড়া করে দেওয়া, এটা তো আছেই। এই ভয়ে সাগর তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলো নিচে। লিজাকে নিয়ে বাইরে আসতেই লিজা বলতে লাগলো, ভাইয়া বাইক নিয়ে চলো, অনেকদিন তোমার বাইকে উঠি নাই, আজকে তোমার বাইকে উঠবো। সাগর তার বাইক স্টার্ট দিয়ে যেতে লাগলো তার গন্তব্যে। এদিকে আফরিন চলে এসেছে সেই স্থানে যেখান থেকে লিজা শপিং করবে। আফরিন দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। এমন সময় সাগর লিজাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ পর লিজা আর সাগর চলে আসলো শপিং মলে। এদিকে আফরিন সাগরের পিছু পিছু যেতে লাগলো। হঠাৎ সাগর ওয়াশরুমের দিকে যেতেই আফরিন চলে আসলো লিজার কাছে। লিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, তোমার সাথে যে একটা ছেলে ছিল সেই ছেলেটা তোমার কে হয়? নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ড, তাই না? ছেলেটা কিন্তু প্রচুর খারাপ, তুমি তাকে ছেড়ে দাও। গতকালকে একটা মেয়েকে প্রপোজ করেছে এবং পাবলিকের হাতে মাইর খেয়েছে। আপু আপনি কি জানে বলতেছেন আমার ভাইয়ের নামে? আপনি তো বেশ খারাপ মেয়ে, আপনি আমার ভাইয়ের নামে খারাপ কথা বলছেন। ভাইকে ডেকে দেবো কিন্তু আমি। না না, তোমার ভাইয়াকে ডাক দেওয়ার দরকার নেই, আমি চলে যেতেছি এখান থেকে। এই বলে আফরিন ওইখান থেকে চলে গেল। এইদিকে সাগর ওয়াশরুম থেকে বের হয়ে লিজার কাছে আসতেই লিজা বলতে লাগলো, ভাইয়া তোমার নামে একটা মেয়ে অনেক খারাপ কথা বলেছে আমাকে। আমি যখন তোকে ডাক দেওয়ার কথা বলেছি তখন মেয়েটা কোথায় ছিল, পালিয়ে গেছে। আরে মানুষ যা খুশি তাই বলুক, এইগুলো দেখার জন্য আমি এখানে আসি নাই। তুই তাড়াতাড়ি শপিং করে নে, আবার আমাকে যাইতে হবে একটা জায়গায়, সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। লিজা শপিং শেষ করে সাগরের সাথে চলে আসলো বাসায়। এদিকে আফরিন শপিং শেষ করে বসে আছে কফি শপে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মাসুমা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মাসুমা বলতে লাগলো, কিরে আরফিন, তুই কোথায়? তোকে সেই কাল থেকে ফোন দিতেছি, তুই ফোন রিসিভ করতেছিস না কেন? সরি রে বান্ধবী, ফোন সাইলেন্ট হয়েছিল, এর জন্য বুঝতে পারি নাই তুই যে ফোন দিয়েছিস। আমি এখন আছি আমিরগঞ্জ বাজারে, একটা কফি শপের দোকান আছে ওখানে, তোরাও চলে আয়।
আচ্ছা তুই এখানে বস, আমি আসতেছি কিছুক্ষণ পর। আফরিন বসে রইল ওইখানে। বেশ কিছুক্ষণ পর মাসুমা, আফসানা এবং আমেনা আসলো। 3-4 জন মিলে গল্প করতেছে। এদিকে সাগর তার বন্ধুদের সাথে চলে এসেছে তার বান্ধবীদের বাসায়। সবাই একসাথে বসে আছে। এমন সময় ঋতু এসে বলতে লাগলো, কি রে, তোরা কি এখানেই থাকবি আজকে, নাকি তোদের বাসায় যাবি? মন তো চাইতেছে এখানে থেকে যাওয়ার জন্য, কিন্তু এটা তো আর আমার শ্বশুরবাড়ি না যে আমি থেকে যেতে পারবো। তবে তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে এটা আমার শ্বশুরবাড়ি হয়ে যাবে, তখন আমি এই বাড়িতে থাকতে পারবো। তোর 2টা পায়ে পড়ি, তুই প্লিজ তোকে বিয়ে করার জন্য আমাকে বলিস না। তুই যে ফাজিলের ডিব্বা, কখন কি করে বসিস কে জানে। তার চাইতে সজীবকে বিয়ে করা ভালো। তাহলে সজীবকে বিয়ে করে ফেল, একটা অন্তত বিয়ে খেতে পারবো তোদের। বিয়ে না করলে আমাকে বলতে পারিস, অন্তত আমি বিয়ে করতে পারি। ভাই, তোর বিয়ে করা আর নদীতে ঝাঁপ দেওয়া একই কথা। তুই সেই 2 বছর ধরে বলতেছিস বিয়ে করবি বিয়ে করবি, কিন্তু বিয়ে করার নামই নেই। আর এখন এসেছিস আমাদেরকে বোঝাতে যে তুই বিয়ে করবি। ভাই, মেয়ে তো পছন্দ হয় না, তাহলে বিয়ে করব কিভাবে বলতো? এই ঋতু, তুই কিছু বলতেছিস না কেন? মেয়ে যদি পছন্দ না হয় তাহলে বিয়ে করা যাবে নাকি? আরে না, মেয়ে পছন্দ না হলে বিয়ে করে কি করবি? তোকে সেই 1 বছর ধরে বলতেছি একটা প্রেম কর, একটা প্রেম কর, কিন্তু তুই তো প্রেমও করতে পারতেছিস না। তোকে দিয়ে ভাই কোনো কিছুই হবে না। আসলেই আমাকে দিয়ে কোনো কিছু হবে না, আমি এটা আগে থেকেই জানি। তবে আবার এটা বলিস না আমাকে দিয়ে বউ পেটানো হবে না, এটাতে আমি এক্সপার্ট আছি। শুধু বল কাকে পেটাতে হবে, পিটিয়ে হাড্ডিগুড্ডি ভেঙে এরপর চলে আসবো। ভাই, তোর অনেক ডায়লগ শুনেছি, এটাও ডায়লগ আমি ভালো করেই জানি। তোর যে পুঁটি মাছের কলিজা, তুই পারবি না কোনো দিন কাউকে মেরে চলে আসতে। আচ্ছা তুই বল কাকে মারতে হবে, আমি মেরে আসতেছি। ঋতু তার ফোনটা বের করে একটা ছবি দেখিয়ে বলতে লাগলো, মারতে হবে না। তুই যদি এই মেয়েটার গালে একটা চড় মারতে পারিস এবং ঠোঁটে কিস করতে পারিস, তাহলে তুই যেটা বলবি আমি সেটাই করব। সাগর ছবিটা ভালো করে দেখে চমকে উঠল, কারণ এটা হচ্ছে আফরিন। সাগরের এমন চমকে যাওয়া দেখে ঋতু আবারও বলতে লাগলো, আরে আমি জানি তো তুই পারবি না, এর জন্য এরকম করতেছিস। যদি পারতি তাহলে আমাকে বলতি, যে নাম ঠিকানা বলার জন্য। আচ্ছা আমি যেটা বলি সেটা করবি তো? যদি এই মেয়েটাকে চর মেরে আসতে পারি? হ্যাঁ করব, তুই যেটা বলবি সেটাই করব। একটা চড় মারবি এবং লিপ কিস করবি। যদি করে আসতে পারিস তাহলে তুই যা যা চাইবি তাই করব। ঠিক আছে, নাম ঠিকানা দে আমাকে, আমি এখনই যাইতেছি ওই মেয়েটাকে মারার জন্য। ঋতু নাম ঠিকানা দিয়ে দিল। এদিকে সাগর চলে আসলো আফরিনদের বাসায়। এসে দেখে আফরিন বসে আছে তার আম্মুর সাথে। সাগরকে দেখে আফরিনের আম্মু বলতে লাগলো, এই ছেলে তুমি কে, আর হঠাৎ করে এই বাড়ির ভিতরে ঢুকে পড়েছো? বাড়ির ভিতরে ঢোকার আগে যে বলে ঢুকতে হয় সেটা কি তোমার জানা নাই? হ্যাঁ জানা আছে, তবে আপনার মেয়েকে লিপ কিস এবং তার গালে একটা চড় দেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগে না। আপনি এখানে 2 মিনিট দাঁড়ান, আমি আপনার মেয়ের সাথে একটু রোম্যান্স করে আসতেছি। এই বলে সাগর চলে গেল আফরিনের কাছে। আফরিনের পাশে বসে আফরিনের 2 হাত ধরে তার ঠোঁটে এবং কপালে আর গালে কিস করে দিল, আর ঠাস করে একটা চড় মেরে চলে আসলো ওই বাড়ি থেকে। সাগরের এমন সাহস দেখে আফরিন রেগে আগুন হয়ে গেল। আফরিন কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আফরিন নিজেকে শান্ত করে বলতে লাগলো, তুই আমার গালে চড় মেরেছিস, সেটার জন্য তোকে অনেক পস্তাতে হবে। তোর নাম তো আমার মনে নেই, চিন্তা করিস না, খুব শীঘ্রই আমি আসতেছি তোর বাড়িতে। আফরিন মনে মনে এইসব বলতেছে। এদিকে আফরিনের আম্মু আফরিনের কাছে এসে বলতে লাগলো, কিরে আফরিন, ছেলেটা কে ছিল? আর তোকে এইভাবে লিপ কিস করে এবং চড় মেরে চলে গেছে, তুই কিছু বলিস না কেন? আম্মু আমি নিজেও জানি না এই ছেলেটা কে, তবে গতকালকে এই ছেলেটার সাথে পার্কে দেখা হয়েছিল। তোমাকে বললাম না সকল কিছু, এটাই
সেই ছেলে ছিল, কিন্তু আমার বাসা চিনল কি করে আর আমাকে চড় মারলো কেন, এটাই বুঝতে পারছি না। এসব ভাবতেছে আফরিন এবং তার আম্মু। এদিকে সাগর চর মেরে চলে আসলো ওইখান থেকে ঋতুদের বাসায়। কলিং বেল দিতেই ঋতু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে ঋতু বলতে লাগলো, আমি জানি তুই চর মেরে আসতে পারিস নাই, ভালো করেছিস, চর মেরে আসিস নাই। মেয়েটা যেই রাগেই যদি তোকে আবার সামনে পাই তাহলে এমন মার মারবে মনে হয় না তুই ওই সময় আর বেঁচে থাকবি। ঋতু, আমার মনে হয় ওই মেয়েটা তোর বান্ধবী। তুই এক কাজ কর, ওই মেয়েটাকে ফোন দিয়ে জিজ্ঞেস কর আমি চর মেরে এসেছি নাকি আসি নাই। আশা করি তুই সব কিছু জানতে পারবি। এই বলে সাগর চলে গেল ঋতুর রুমে। এদিকে ঋতু ফোন দিল আফরিনকে। বেশ কিছুক্ষণ কথা বলে ঋতু অবাক হয়ে গেল, কারণ যে ছেলেটা কোনোদিন কাউকে মারে না সেই ছেলেটা আজকে একটা চর মেরেছে, আবার তার মায়ের সামনে লিপকিস করেছে। এদিকে ঋতু চলে আসলো। তার রুমে এসে দেখে সাগর গল্প করতেছে। ঋতুকে দেখে সজীব বলতে লাগলো, কি রে ঋতু, তুই এভাবে হা করে তাকিয়ে আছিস কেন সাগরের দিকে? সাগর এমন কি করে ফেলেছে যে তুই হা করে তাকিয়ে আছিস? কি আর বলবো, সাগর সত্যি সত্যিই ওই মেয়েকে লিপকিস করেছে এবং চর মেরেছে তার মায়ের সামনে। এখন সত্যি সত্যি সাগর যদি তার পার্টি পাই আমাকে দিয়ে, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সাগর প্লিজ তুই এমনটা করিস না। আমি তো আগে বলি নাই যে এরকম এরকম করতে হবে। তুই তো সব কিছু বলেছিস। কি রে, তোরে কিছু বলতেছিস না কেন এখন? ঋতু মানা করতেছে তাকে কিছু না করার জন্য। আমি তাকে কিছু না করে কিভাবে থাকতে পারি বল তোরা? ঋতু কাছে আয়, বেশি কিছু করব না, আমার যেটা মন চাই সেটা করব। ঋতুর কাছে তার চোখ বন্ধ করে ফেলল। এদিকে সাগর এক নজর তাকিয়ে আছে ঋতুর দিকে। বেশ কিছুক্ষণ পর ঠিক করে হেসে দিল সাগর। সাগরের এমন হাসি দেখে ঋতু চোখটা খুলে ফেলল আর বলতে লাগলো, কি রে, তোরা এভাবে হাসাহাসি করতেছিস কেন? কি হয়েছে? তুই কি ভেবেছিলি আমি সত্যি সত্যি তোকে কিছু করব? আমার ইচ্ছা থাকলেও আমি তোকে কিছু করব না। আর যে মেয়েটার ছবি দেখিয়েছিলি ওই মেয়েটা আমাকে এবং সবুজকে অনেক মারধর করেছিল এবং অনেক কথা বলেছিল। এর জন্য আমি ওই মেয়েটাকে চর মারতে বাধ্য হয়েছি, না হলে এমন করতাম না। কিন্তু মেয়েটার ঠোঁট এত মিষ্টি হবে আমি কখনো ভাবতে পারি নাই। ধন্যবাদ বান্ধবী। তুই ভুলেও ওই মেয়েটার পিছু নিস না, বুঝেছিস? ওই মেয়েটা হচ্ছে ওসির মেয়ে, অনেক রাগী একটা মেয়ে, যেটা একবার বলবে সেটা করে ছাড়বে। চিন্তা করিস না, তুই যেহেতু বলতেছিস অনেক রাগী একটা মেয়ে, এর আগে মেয়েটাকে এমনভাবে শিক্ষা দিব দেখবি আমি না ওই মেয়ে আমার পিছু ঘুরঘুর করবে এবং আমাকে বিয়ে করতে চাইবে। ঠিক আছে, দেখে নিব তুই কিভাবে ওই মেয়েটাকে তোর পিছু ঘুরাস। যদি ঘুরাতে পারিস তাহলে নগদ 10,000 টাকা দিব, আমি এই বলে রাখলাম। ঠিক আছে, তুই শুধু দেখতে থাক আমি কি করি। কয়েকদিনের মধ্যে তুই দেখবি ওই মেয়েটা আমার পিছু পিছু ঘুরতেছে কথা বলার জন্য। এই বলে সাগর সবাইকে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে সাগর, তোর নামে বিচার এসেছে থানা থেকে। তুই নাকি ওসির মেয়েকে চর মেরেছিস, তাও আবার তাদের বাসায় গিয়ে, আবার নাকি লিপকিস করেছিস। হ্যাঁ আম্মু, করেছি। ওই মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, এর জন্য লিপকিস এবং চর মেরেছি। তবে ঋতু আমার সাথে বাজি ধরেছিল ওই মেয়েটাকে চর মারতে এবং লিপকিস করতে, এর জন্য আমি করেছি। ভালো কাজ করেছিস। একটু পর ওসি সাহেব আসবে তোকে নিয়ে যাওয়ার জন্য। জেলে নিয়ে যখন ডান্ডা পিটানি করবে তখন ঠান্ডা হয়ে যাবি তুই, আর এরকম কাজ করার চিন্তা মাথায় আসবে না। ঠিক আছে আম্মু, যখন ওসি সাহেব আসবে তখন না হয় আমাকে ডেকে দিও, আমি ওনার সাথে চলে যাব থানায়। কয়েকদিন না হয় জেলে থেকে আসি, দেখি কি হয়। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো সাগরের।
সন্ধ্যা 7টা, সবাই বসে আছে নিচে। আফরিনের আব্বু আম্মু, সাগরের আব্বু আম্মু এবং লিজা বসে আছে। এমন সময় আফরিনের আব্বু বলতে লাগলো, আপনার গুণধর ছেলে কোথায়? আপনার গুণধর ছেলেকে ডাক দেন। সে কোন সাহসে আমার মেয়ের গালে চড় মেরেছে এটা জিজ্ঞেস করতে চাই। তাকে এই অধিকার দিয়েছে কে চড় মারার? দেখুন, আমার ছেলে আপনার মেয়েকে অনেক পছন্দ করে, এর জন্য আর কি আপনার মেয়েকে চর মেরেছে এবং আরও লিপকিস করেছে। যেহেতু অপরাধ করে ফেলেছে, আমি চাইছিলাম কি সাগরের সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আব্বু, আমি কোনো কষ্টে থাকবো না। ওই ছেলেকে আমার খুব পছন্দ। তোমরা চাইলে বিয়ের কথা বলতে পারো। আর আন্টি, সাগরের রুম কোথায় আমাকে বলেন, আমি সাগরকে ডেকে নিয়ে আসতেছি। ওই যে উপরের রুমটা হচ্ছে সাগরের, যাও গিয়ে দেখো, হয়তো এখনও ঘুমাচ্ছে। পড়ে পড়ে সারাদিন বাইরে ঘোরাঘুরি আর ঘুম খাওয়া, এই 3টা ছাড়া তার আর কোনো কাজ নেই। আফরিন চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা দেখে আফরিন দরজাটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে চলে আসলো সাগরের কাছে। বেশ কিছুক্ষণ সাগরকে দেখার পর আফরিন তার ঠোঁটচোরা সাগরের ঠোঁটের সাথে এক করে দিল। হঠাৎ সাগরের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এমন সময় সাগর চট করে বিছানা থেকে উঠে বসে বসে হাঁপাতে লাগলো। সামনের দিকে তাকাতেই আফরিনকে দেখে চমকে গেল সাগর, আর বলতে লাগলো, আপনি এখানে কখন আসলেন? আর আমার বাসা চিনলেন কিভাবে আপনি? এই সব কিছু পরে জানতে পারবে। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, নিচে সবাই বসে আছে আমাদের জন্য। আর আমরা দুজন গেলে আমাদের বিয়ের কথা নিয়ে আলোচনা করবে। মানে আমাদের বিয়ে মানে বুঝলাম না। আগে ফ্রেশ হয়ে আসো, এরপর নিচে গেলেই বুঝতে পারবে কি বলতেছি আমি। সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, এখানে এসে বস, তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই। কেন আব্বু আমার জন্য অপেক্ষা করেছিলে? কেন আমি আবার কি করলাম যে আমার জন্য অপেক্ষা করতে হবে? আফরিনের সাথে তোর বিয়ে দেবো, এর জন্য তোর অনুমতি নিতে হবে তো, নাকি অনুমতি না নিয়ে যদি বিয়ে করিয়ে দেই তাহলে তো আবার অন্য এক সমস্যা। আব্বু আমি বিয়ে করব না এই ডাইনি মেয়েকে। এই মেয়েটা অনেক চালাক, আবার বখাটে টাইপের। ওই দিন আমাকে একা পেয়ে এমন মারছে, এখনও পুরো শরীর ব্যথা করতেছে। অন্যায় কাজ করেছিস, এর জন্যই তো তোকে মেরেছি। আবার আজকে আমার ঠোঁটে, গালে এবং কপালে কিস করেছিস এবং চর মেরেছিস, কিছু বলি নাই। যেহেতু কিস করেছিস, এখন যদি না বিয়ে করিস তাহলে কিন্তু আব্বু তোকে ধরে নিয়ে যাবে থানায়। হ্যাঁ, বললে হলো নাকি ধরে নিয়ে যাবে থানায়? আমি কোনো অপরাধ করি নাই, আমাকে শুধু শুধু থানায় ধরে নিয়ে যাবে কেন? তোমরা থাকো, আমি গেলাম এখন। যেই সাগর উঠে চলে যেতে যাবে, এমন সময় আফরিন এসে সাগরের কলার ধরে আবার বসিয়ে দিল সোফায়। রাগে চোখে তাকাতেই সাগর ভয় পেয়ে গেল, চুপচাপ বসে আছে সোফায়। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর তো বিয়ে করতে রাজি হচ্ছে না, এখন কি করা যায় আপনারাই বলেন। আমার ছেলে যেহেতু অন্যায় করছে, অন্যায় শাস্তি তো তাকে পেতে হবে, আপনারা যা ইচ্ছে তাই করেন। যেহেতু অন্যায় করে ফেলেছে তাহলে তাকে থানায় নিয়ে যাই, কিছুক্ষণ কেলানি দিয়ে এরপর বাসায় পাঠিয়ে দেব। এই তোরা কোথায় আছিস রে? এই পিচ্চিটাকে ধরে নিয়ে যা থানায়, আমি আসতেছি। আফরিনের আব্বুর মুখে এমন কথা শুনে সাগর ভয় পেয়ে গেল। যেই সাগরকে ধরে নিয়ে যেতে যাবে, এমন সময় সাগর বলতে লাগলো, আমাকে ধরে নেওয়ার আগে কিছু কথা বলতে চাই। আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি তাহলে আমাকে ছেড়ে দিবেন তো? হ্যাঁ, যদি বিয়ে করো তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি বিয়ে না করো তাহলে থানায় নিয়ে ডান্ডা দিয়ে পেটাবো তোমাকে, এটা মনে রেখো, ওকে? ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি আছি, তবে এখন বিয়ে করব না, 2 মাস পর বিয়ে করব। এই 2 মাসে আপনার মেয়ে আমার কাছে আসতে পারবে না। যদি রাজি থাকে তাহলে বলতে পারেন। এদিকে আফরিন বেশ চিন্তায় পড়ে গেল, কি করবে এই 2 মাস।
প্রায় আধা ঘন্টা চিন্তা করার পর আফরিন সিদ্ধান্ত নিল যে সাগর যেটা বলবে সেটাই হবে। আব্বু আম্মু, সাগর যেটা বলতেছে সেটাই করো। তবে একটা কথা, আমি যদি দেখি এই 2 মাসের ভেতরে তুই কোনো মেয়ের সাথে ঘুরোঘুরি করেছিস, তাহলে কি করব বুঝতে পারছিস? আমি কার সাথে ঘোরাঘুরি করি, কার সাথে ঘোরাঘুরি করি না, এসব আপনি দেখবেন কেন? আমি আপনার কাছে 2 মাস সময় চাইছি। এই 2 মাসের ভিতরে আমি যা খুশি তা করতে পারবো। যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ বলেন, আর যদি রাজি না থাকেন তাহলে চলে যেতে পারেন। আমি রাজি আছি, তবে 2 মাস পরে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। পরে যদি তালবাহানা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে তোমার সাথে। এমন খারাপ হবেই যে তুমি কোনোদিন চিন্তাই করতে পারবে না। ঠিক আছে, এখন তাহলে যান আপনারা। সবাই চলে যেতেই সাগর বেরিয়ে পড়ল বাহিরে। রাত 9টা, দাঁড়িয়ে আছে 3 রাস্তার মোড়ে। সাগর এমন সময় আর ঋতু এবং শান্তা আসলো। ঋতুকে দেখে সাগর বলতে লাগলো, এই শাকচুন্নি, তুই আমাদের বাড়ির ঠিকানা দিয়েছিস কেন ওই মেয়েটাকে? এখন যে ওই মেয়েটা আমাকে বিয়ে করার জন্য প্যারা দিতেছে। একদম ভালো হয়েছে, আমি তো এটাই চাইতাম। তুই বলেছিলি না তুই বিয়ে করবি, এর জন্য তোর সাথে ওই মেয়েটার বিয়ে করিয়ে দিতেছি। চিন্তা করিস না, ওই মেয়েটা খুব ভালো। হ্যাঁ জানি তো ওই মেয়েটা কেমন ভালো। আকাশে যদি তারা থাকে তাহলে ওই তারাগুলো পালিয়ে যাবে ওই মেয়েকে দেখে। এমনিতে আমার হৃৎপিণ্ড নাড়াচাড়া করতেছে আর তোরা আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। আরে সাগর, কিছুই হবে না। ওই মেয়েটা সত্যি খুব ভালো, তবে একটু রাগী স্বভাবের। বুঝতেই পারছিস, পুলিশের মেয়ে, এর জন্য আর কি রাগটা একটু বেশি। তাই বলে এত রাগী হওয়া ভালো না। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। আমি এই 2 মাস তোদের দুজনকে নিয়ে বিভিন্ন সময় তার সামনে দিয়ে ঘোরাঘুরি করব। তোদের সাথে ঘোরাঘুরি করলে সে বুঝবে হয়তো তোরা আমার গার্লফ্রেন্ড। এরপর আমার বিয়েটা ভেঙে যাবে। বাহ, সুন্দর প্ল্যান তো। তবে যদি প্ল্যানটা কাজে লাগাতে পারিস তাহলেই হবে, আর যদি কাজে না লাগাতে পারিস তাহলে তোর কপাল মন্দ। কারণ তো তুই বুঝতেই পারতেছিস। আরে কোনো কিছুই হবে না, তোরা এত চিন্তা করতেছিস কেন? কাল সকাল 10টা থেকে আমাদের মিশন শুরু হবে, মানে আমার প্ল্যান শুরু হবে কাজ করা। তোদের দুজনের থেকে কে প্রথম ঘোরাঘুরি করবি আমার সাথে বল? ঘোরাঘুরি তো করব, ঘোরাঘুরি করলেই তো হবে, শুধু আমাদের খাওয়াতে হবে না? খাওয়া নিয়ে চিন্তা করিস না, যা খেতে চাইবি তাই খাওয়াবো। এখন বল, তুই আগে যাবি আমার সাথে নাকি ঋতু আগে যাবে? আমি না হয় আগে যাই, কারণ বিকেলে আমি না হয় আগে যাই, কারণ বিকেলে আবার সবুজ আমাকে নিয়ে ঘুরতে যাবে। যদি বিকালের দিকে তোর সাথে যাই তাহলে রাগ করবে অনেক। এমনিতেই বিকালে ফোন দেয় নাই, এর জন্য রাগ করে আছে। ও আচ্ছা, সবুজ রাগ করে আছে। দাঁড়া, আমি সবুজকে ফোন দিয়ে বলতেছি আসার জন্য, দেখি সে আসে কি না। আর যদি আসে তাহলে না হয় তুই একটা লিপ কিস করে দিবি, তাহলে রাগ ভেঙে যাবে। সাগরের কথাই শান্তা বেশ লজ্জা পেল। বেশ কিছুক্ষণ পর সাগর ফোন দিল সবুজকে। প্রায় আধা ঘন্টা পর সবুজ চলে আসলো তাদের সামনে। 3 জনকে একসাথে দেখে সবুজ সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, এই সময় আমাকে এখানে ডেকেছিস কেন? আমি বাসায় যাব, আমার খুব ঘুম ধরেছে। তুই ওদের সাথে আড্ডা দে এখানে। আরে বেটা, এখানে দাঁড়া, তোর সাথে কথা আছে, কথাগুলো শুনে যা। এরপর তোর ঘুমে ধরেছে নাকি চাঁদের দেশে যাবি, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কাল থেকে একটা মিশন শুরু হবে। ওই যে ডাইনি মেয়েটা আছে না, ওই মেয়েটা আমার বাসায় চলে গেছিলো এবং বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি 2 মাস সময় চেয়েছি। এই 2 মাসে তোর গার্লফ্রেন্ড আর ঋতুকে নিয়ে ঘোরাঘুরি করব প্রতিদিন, যাতে ওই মেয়েটা আমাকে বিয়ে না করতে পারে।
ভাই কোনো কাজে আসবে না, আজাইরা শুধু পরিশ্রম হবে তোর। কারণ ঋতু হচ্ছে ওই মেয়েটার বেস্ট ফ্রেন্ড। ওই দেখ, ঋতুর কল রেকর্ড চলতেছে, হয়তো ওই পাশ থেকে সকল কিছুই শুনে ফেলেছে। তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে ভাই এই 2 মাস ঘরবন্দি হয়ে থাক, তাহলে তোর জন্য আরো বেশি ভালো হবে। খাবার দাবার নিয়ে চিন্তা করিস না, দরকার পড়লে আমি গিয়ে দিয়ে আসবো। যা ইচ্ছা তাই হয়ে যাক, আমি একটা গার্লফ্রেন্ড জুটাবো এই 2 মাসের ভিতরে এবং তাকেই বিয়ে করব। গড়ে করব এবং তাকেই বিয়ে করব, দেখে নিস তুই। ঠিক আছে, দেখা যাবে তুই কি করতে পারিস, তবে আবার বিপদে পড়িস নাই বলে দিলাম। এখন তাহলে যার যার বাসায় যা, রাত 10টা বেজে গেছে। সবাই সবার বাসায় চলে গেল। সাগর রুমের ভেতরে বসে বসে গেম খেলতেছে। এমন সময় তার মেসেঞ্জারে টুন করে একটা শব্দ হলো। এটা দেখে সাগর মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেল একটা মেয়ে আইডি থেকে মেসেজ দিয়েছে। সাগর মেসেজের রিপ্লাই দিতেই ওপাশ থেকে আবারও রিপ্লাই আসলো। চলুন দেখে আসি কি কথা বলতেছে দুইজন। হাই, কেমন আছো সাগর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবে না? আমি তোমাকে ঠিকই চিনি, তোমাকে অনেক ভালোবাসি আমি। আজকে 1 মাস ধরে তোমার পিছু করতেছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আজকে তোমার আইডি পেয়ে গেছি, এর জন্য বলে ফেলেছি। ও আচ্ছা, চলেন কালকে দেখা করি দুইজন। যদি পছন্দ হয় আপনাকে তাহলে গার্লফ্রেন্ড বানিয়ে নিব। কালকেই দেখা করতে হবে। ঠিক আছে, কালকে দেখা করব, তবে আপনি আমার মুখ দেখতে পারবেন না। একেবারে বিয়ের পর মুখ দেখতে পারবেন, এর জন্য আমি আপনাকে মুখ দেখাতে পারবো না। যদি রাজি থাকেন তাহলে কালকে দেখা করব। ঠিক আছে, মুখ দেখব না। আপনি কালকে সকাল 10টায় রিমঝিম কফি শপে চলে আসবেন। কফি খেতে খেতে না হয় আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, এখন তাহলে বাই, অনেক রাত হয়েছে, পরে কথা বলবো আবার আপনার সাথে। এই বলে আফরিন অফলাইন হয়ে গেল। এদিকে সাগর মনে মনে বলতে লাগলো, যাক, ওদের দুজনকে দিয়ে তো কাজ হলো না। আমি নিজে একটা মেয়েকে পটিয়ে নিয়েছি, এখন এই মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করব, তাহলেই ওই শাকচুনিটা আমার কাছ থেকে দূরে চলে যাবে। এইসব বলতেছে মনে মনে। সাগর আর মিটমিট করে হাসতেছে। বেশ কিছুক্ষণ এইসব ভাবার পর সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 8টা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেল। সাগরকে এইভাবে রেডি হতে দেখে সাগরের আম্মু এবং লিজা অবাক হয়ে বলতে লাগলো, ভাইয়া এভাবে নায়কের মতো রেডি হয়ে কোথায় যাচ্ছ তুমি? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, আজকে প্রথম দেখা তো, তাই আর কি এইভাবে নায়কের মতো রেডি হয়ে যাইতেছি। এইসব বলতে বলতে সাগর খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া করে রওনা দিল ঝিমঝিম কফি শপের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো রিমঝিম কফি শপে। এক কোনায় বসে আছে সাগর। প্রায় আধা ঘন্টা পর আফরিন আসলো। সাগরকে দেখে সোজা সাগরের কাছে চলে গেল। সাগর আফরিনকে দেখে বলতে লাগলো, আপনার নাম কি? জান্নাতুল। আমার নাম জান্নাতুল। এইখানে বসে কথা বলবেন নাকি বাইরে যাবেন ঘুরোঘুরি করার জন্য? হ্যাঁ, বাইরে তো যাব, কিন্তু আপনার গলার কণ্ঠস্বরটা কেমন যেন চেনা চেনা লাগতেছে আমার। কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। হয়তো হতেই পারে, কারণ মানুষ তো আর এক মানুষের গলার স্বর এক হতে পারে। গলার স্বর এক হতেই পারে। চলেন তাহলে বাহির থেকে ঘুরে আসি, এখানে বসে থাকতে ভালো লাগতেছে না। এই বলে সাগর আফরিনকে নিয়ে চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আফরিন সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোমার কি আগে গার্লফ্রেন্ড ছিল? না মানে তুমি কি আগে তোমার পেছনে কাউকে বসিয়েছিলে? না, আমার গার্লফ্রেন্ড ছিল না এবং এখন আছে, আপনি সেটা। আচ্ছা, আমি কি আপনার মুখটা একবার দেখতে পারি? না, আমার মুখ একবারও দেখা যাবে না। যেদিন বিয়ে করবে সেদিন আমার মুখ দেখতে পারবে। আমি তোমাকে কালকে রাতে বলেছি। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে বিয়ে করে না হওয়ায় তোমার মুখ দেখবো। তবে আজকে বিয়ে করব না, 2 মাস পর বিয়ে করব। ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছা ওই দিন বিয়ে করো, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি।
সারাদিন ঘোরাঘুরি করে সাগর আর আফরিন চলে গেল যার যার বাসায়। সন্ধ্যায় চায়ের দোকানে বসে আছে সাগর। এমন সময় সবুজ আর সজীব এসে সাগরের পাশে বসলো আর বলতে লাগলো, কিরে মামা, আজকাল তো দেখি তোর দেখাই পাওয়া যায় না। মনে হয় নতুন নতুন প্রেম করতেছিস, আবার দেখলাম একটা মেয়েকে পেছনে বসিয়ে ঘোরাঘুরি করতেছিস। হ্যাঁ, তোকে বলেছিলাম না আমি যে করি হোক রিলেশনে ঢুকবো। এক মেয়ের সাথে রিলেশনে গেছি, এর জন্য ওই মেয়েটাকে নিয়ে ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি না করলে কি আর গার্লফ্রেন্ড থাকবে? হ্যাঁ, এটা ঠিক বলেছিস, ঘোরাঘুরি না করলে গার্লফ্রেন্ড থাকে না। তবে আবার দেখিস কোনো বিপদে পড়িস না যেন। বিপদে পড়ার আগে আমাকে বা সজীবকে ফোন দিস, তাহলে আমরা কি গিয়ে তোকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ফোন দিবনে। এখন তাহলে রাখলাম। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে ফোন দিল আফরিনের ফোনে। বেশ কিছুক্ষণ পর আফরিন ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো সাগরের সাথে। এদিকে সাগর মনে সুখে কথা বলতেছে রোমান্টিক রোমান্টিক কথা। এদিকে লিজা সাগরের রুমে ঢুকতেই দেখতে পেল কথা বলতেছে সাগর। এটা দেখে লিজা বলতে লাগলো, ভাই একটা কথা বলার ছিল, নিচে আসো তাড়াতাড়ি যদি তোমার ভালো চাও। কি হয়েছে? কি হয়েছে তুই এখানে বল। কিছু হয় নাই, তুমি তাড়াতাড়ি নিচে আসো, এরপর জানতে পারবে সকল কিছু। সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর লিজা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া তুমি যে মেয়েটার সাথে কথা বলতেছো ওই মেয়েটা হচ্ছে আফরিন ভাবি। তুমি তো কিছুই জানো না, তোমার ভালো চাইতেছি এই জন্য সকল কিছু বলে দিলাম। এই দেখো আমার সাথেও একটু আগে কথা বলেছে। তার মানে আমার সাথে ভালোবাসার নাটক করেছে। আমার কপালটাই খারাপ, যার সাথেই প্রেম করতে চাই তার সাথেই একটা না একটা কিছু হয়। আর ফোন দিব না ওই দজ্জাল মেয়েকে। এই বলে সাগর চলে গেল রুমে। ফোনটা নিয়ে আফরিনের নাম্বার ব্লক করে দিল। শুয়ে শুয়ে গেম খেলতেছে এমন সময় মেসেঞ্জারে কল আসলো, কিন্তু সাগর বারবার কলটা কেটে দিতেছে। এদিকে আফরিন রাগের মাথায় বলতে লাগলো, তা তোকে তো কালকে দেখে নিব। আমার সাথে চালাকি, তাই না? তোর চালাকি আমি বের করে দিব, এই বলে দিলাম। এই বলে আফরিন ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে সাগর রাত 12টা অবধি গেম খেলে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 6টা এমন সময় সাগরদের বাড়ির কলিং বেল বেজে উঠল। লিজা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আফরিন দাঁড়িয়ে আছে। লিজাকে দেখে আফরিন বলতে লাগলো, লিজা, সাগর বাসায় আছে নাকি? তো বাসায় নেই, কাল রাতে বাসায় ফিরেনি। কোথায় যে গেছে বলেও যায়নি। ভেতরে এসো ভাবি। না, এখন বসার সময় নেই, তোমার ভাইকে খুঁজতে হবে। এখন তাহলে আমি যাই, যদি তোমার ভাইয়া বাসায় আসে তাহলে আমাকে ফোন দিয়ে বলবে। যেই আফরিন চলে যেতে যাবে এমন সময় ঘরের ভেতর থেকে সাগরের আম্মু আফরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আফরিন, সাগর রুমের ভিতরে আছে, হয়তো ঘুমাচ্ছে, যাও গিয়ে দেখো। আর লিজা, তুই মিথ্যা কথা বললি কেন? আমি তো ভাইয়াকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি, কিন্তু তুমি তো সত্যি কথা বলে দিয়েছো। ভাবি যাও রুমে, ভাইয়া হয়তো ঘুমাচ্ছে। আফরিন লিজাকে কিছু না বলে চলে গেল রুমে। গিয়ে দেখে সাগর নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে আফরিন দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। সাগরের নাক টিপে ধরে বলতে লাগলো, কুত্তা, তুই কালকে আমাকে ব্লক করে দিয়েছিস, কতগুলো ফোন দিয়েছি, মেসেঞ্জারে ফোন তুলিস নাই। আজকে তোর এমন অবস্থা করব যাতে তুই ফোনও তুলবি আবার আমার সাথে কথাও বলবি। এই বলে আফরিন ঠাস ঠাস করে সাগরের গালে চড় মারতে লাগলো একাধিক। বেশ কিছুক্ষণ চড় মারার পর সাগর ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়লো। আফরিনকে দেখে ভয় পেয়ে বলতে লাগলো, আপনি কখন আসলেন আমার রুমে? আপনাকে বলেছিলাম না 2 মাসের আগে আমার কাছে আসবেন না, তাহলে এসেছেন কেন? কালকে আমার ফোন নাম্বার ব্লক করে রেখেছিস কেন? আর মেসেঞ্জারে যে এতগুলো ফোন দিয়েছি একবারও রিসিভ করিস নাই। তুমি আমার সাথে চিটারি করেছো, এর জন্য আমি তোমার নম্বর ব্লক করে রেখেছি। আর ফোন দিয়েছো, ফোন রিসিভ করি নাই। আমার সাথে চিটারি করলে কেন এটা বলো আগে। তুই যে লুচ্চা, তোর সাথে চিঠিটি করবো না তো কি করব? তুই অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করবি আর আমি বসে বসে দেখবো, এটা কখনোই হবে না। এটার জন্য আমি তোর সাথে এমন করেছি। এখন যদি তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস তাহলে তোর কি হবে
আমি নিজে ঠিক করব। আমাকে এখনো চিনিস না আমি কিরকম মেয়ে। হ্যাঁ জানি তো, সেই তোমার বাবার ভয় দেখাবে, এছাড়া আর কি করতে পারবে? নিজে তো কোনো কিছু করতে পারবে না। তুই দেখতে চাস আমি কি করতে পারি? এই দেখ। এই বলে আপনি সাগরকে এই বলে আফরিন সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ল। আস্তে আস্তে করে আফরিন সাগরের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আফরিন সাগরের ঠোঁট কামড়ে ধরল। এদিকে সাগর আফরিনকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু আফরিন কিছুতেই ছাড়তেছে না সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, এখন চিনতে পারছি। এবারের মতো মাফ করে দেন আমাকে। আমি আর কোনো দিন অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করব না, আপনাকে কথা দিলাম। শুধু কথা দিলে হবে না, আমাকে নিয়ে ঘুরোঘুরি করতে হবে প্রতিদিন, এবং কোনো মেয়ের সাথে মেলামেশা করা যাবে না, হোক সেটা তোর বন্ধু বা তোর চাচাতো বোন বা তোর মামাতো বোন। আমি কি আমার বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করতে পারবো না? আপনি এমন কেন করেন বলেন তো? আমাকে একটু শান্তিতে থাকতে দেন এই 2টি মাস, এরপর তো আমি আপনার হয়ে যাব। এই 2 মাসের ভেতরে আমি তোকে পুরোপুরিভাবে আমার করে নিব। 2 মাস পরে আমার করে নিতে পারবো না। কেন 2 মাস পরে কি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? দিয়ে দেন, আরও বেশি ভালো হবে। আমি অন্য মেয়েকে বিয়ে করে ওই চাঁদের দেশে গিয়ে বসবাস করব, যাতে আপনার মতো ডাইনির কাছে না থাকতে পারি। তোর কপালে আমি ছাড়া অন্য কোনো মেয়ে জুটলে তো তুই বিয়ে করবি। চিন্তা করিস না, অন্য কোনো মেয়ে জুটতে দিব না তোর কপালে। ঠিক আছে, জুটতে দিয়েন না, আর আপনিও আমাকে বিয়ে করবেন না, তাহলে আরও বেশি ভালো হবে। আমি সুখে থাকতে পারবো অনেক। তোর সুখের গোষ্ঠী কিলাই, তোর মতো লুচ্চা বদমাস ছেলেকে আমি যে বিয়ে করতেছি এটাই তো 7 কপালের ভাগ্য। এখন তাড়াতাড়ি আমার ঠোঁটে লিপ কিস কর ওই দিনের মতো। লিপ কিস কীভাবে করে আমি তো জানি না। ওই দিন তো ঋতু আমাকে শিখিয়ে দিয়েছিল, এর জন্যই তো আমি ওই দিন আপনাকে লিপ কিস করতে পারছি। ওই দিন যেভাবে করেছিলে এইভাবেই কর, তাহলেই হবে। সাগর আফরিনের ঠোঁটে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর আফরিনকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এবারের মতো ছেড়ে দেন, আমি আর পারতেছি না আপনার সাথে। প্লিজ এবারের মতো ছেড়ে দেন, আবার কালকে করব। ঠিক আছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, তবে চিন্তা করিস না, তোকে আজকে সারাদিন আমার সাথে রোম্যান্স করতে হবে। বাড়ি থেকে বের হতে পারবি না। আমি পারবো না আপনার সাথে রোম্যান্স করতে, দরকার পড়লে আপনি অন্য ছেলে নিয়ে রোম্যান্স করেন, আমার এত প্যারা নাই আপনার সাথে রোম্যান্স করার জন্য। তোর প্যারা নাই আমার সাথে রোম্যান্স করার জন্য, এটা একটু পর বুঝবি। এখন নিচে চল, খাওয়া দাওয়া করে এরপর রুমে আসবো দুজন। এই বলে দুজন চলে গেল নিচে। সকালে খাওয়া দাওয়া করে সাগর, আফরিন এবং বাকি সবাই বসে আছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল সজীব ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সজীব বলতে লাগলো, আর বলিস না, ডাইনি মেয়েটা আমাদের বাসায় এসে বসে আছে, বাড়ি থেকে বের হতে দিচ্ছে না আমাকে। কিভাবে যে বের হই আমি এটাই বুঝতে পারছি না। এই বলে সজীব ফোনটা কেটে দিল। এদিকে সাগর কোনো রকম একটা বাহানা দিয়ে বাড়ির বাইরে আসতেই দেখতে পেল সজীব দাঁড়িয়ে আছে। সজীবের বাইকের পেছনে পড়তেই সজীব বাইকটা টান দিয়ে চলে আসলো নদীর পাড়ে। এসে দেখে শান্তা এবং ঋতু বসে আছে। তাদেরকে দেখে বলতে লাগলো, কিরে তোরা এত সকালে এখানে এসে বসে আছিস, ব্যাপার সেবার বুঝলাম না। আর আজকে কলেজ যাস নাই কেন তোরা? কলেজ যায় নাই, এমনিতেই ভালো লাগে না কলেজে যাইতে। আর তোকে নাকি সাতচুন্নি মানে তোর হবু বউ আটকে রেখেছিল ঘরের ভিতর। হ্যাঁ আটকে রেখেছিল, আর সকালে এসে আমার উপর যে অত্যাচার করেছে, আমার মনে হয় না এইরকম অত্যাচার কোনো মেয়ে কোনো ছেলের উপর করে না। আচ্ছা কি হয়েছে আমাদের বলতো সকালবেলা তোর সাথে? সাগর সব কিছু খুলে বলল সবাইকে। এদিকে সবাই সাগরের কথা শুনে হাসাহাসি করতে লাগলো। হাসি করতে দেখে সাগর বলতে লাগলো, কিরে তোরা এইভাবে হাসাহাসি করতেছিস কেন? আমি কি জোক শুনাইছি যে তোরা এইভাবে হাসাহাসি করতেছিস?
এটা তো ভাই জোকস না, এটা হচ্ছে হাসির কথা। সে তোর হবু বউ, তার অধিকার আছে তোকে আদর করার। কিন্তু তুই কেন এভাবে মেয়েটাকে রাগিয়ে দিলি বলতো? ভাই, তোদের সাথে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যাবে। একটু চুপ থাক তোরা, আমাকে একটু শান্তি দে। এই বলে সবাই চুপচাপ বসে রইল। এদিকে আফরিন সবার সাথে কথা বলতেছে। এমন সময় আফরিনের খেয়াল হলো সাগরের কথা। সামনের দিকে তাকাতেই দেখতে পেল সাগর নেই। এটা দেখে আফরিন লিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লিজা সাগর কোথায় গেছে? তাকে তো এখানে দেখছিলাম কিছুক্ষণ আগে, হঠাৎ কোথায় চলে গেছে? আমি জানি না ভাবি ভাইয়াটা কোথায় চলে গেছে। আমি তো আমার রুমে ছিলাম, নিচে এসে দেখি ভাইয়া নেই। হয়তো তাদের বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেছে। তাকে বলেছিলাম বাড়ি থেকে বের না হতে, সে বাড়ি থেকে বের হয়ে গেছে। তাকে যে কি করতে মন চাইতেছে এখন। বাসায় আসুক একবার, এরপর বোঝাবো খেলা। এই বলে আফরিন কথা বলতে লাগলো সবার সাথে। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। সাগর বাসায় ফিরতেই দেখতে পেল আফরিন এখনও বসে আছে। সাগর কোনো কিছু না বলে সোজা চলে গেল তার রুমে। এদিকে আফরিনের সাগরের পিছু পিছু চলে আসলো রুমের ভেতর। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে আছে। এদিকে সাগর চুপচাপ দাঁড়িয়ে আছে আফরিনের সামনে। এমন সময় আফরিন বলে উঠল, কিরে, তুই সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছিস, আমাকে একবারও বলেছিলি যে আমি বের হয়ে যাচ্ছি? আমাকে না বলে বাড়ি থেকে বের হয়েছিস কেন, এটা বল আগে। ওই একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়েছিলাম, তাই আর কি বলতে পারি নাই তোমাকে। আর তুমি তো আম্মু আব্বুর সাথে কথা বলছিলে ওর জন্য। ও আচ্ছা, আমি কথা বলছিলাম দেখে তুই আমাকে একবার ডাক দিতে পারলি না? তুই ডাক দিলে কি এমন ক্ষতি হয়ে যেত বলতো? বড়দের সামনে নাম ধরে ডাকতে নেই, এর জন্য আর তোমাকে ডাকি নাই। যেহেতু ডাকিস নাই সেহেতু এটা অপরাধ। তোর এই অপরাধের জন্য এখন শাস্তি পেতে হবে তোকে। কান ধরে উদ্বস কর 50 বার। আমি উঠবস করতে পারবো না, আমার এমনিতেই কোমর ব্যথা করে ফেলেছো সকালবেলা আমার উপর বসে। এখন যদি উদ্বস না করিস তাহলে আমার হাতে এটা দেখেছিস, এটা দিয়ে পিটাবো তোকে। উঠবস করতে পারবো না, অন্য কিছু বলো, অন্য কিছু করতে পারবো। অন্য কিছু যেহেতু করতে পারবি তাহলে এক কাজ কর, আমার ঠোঁটে 10 মিনিট লিপ কিস করবি। যদি করতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব, আর 10 মিনিটের আগে যদি আমাকে ছেড়ে দিস তাহলে আবার লিপ কিস করতে হবে। মহা বিপদে পড়ে গেলাম তো। হে আল্লাহ, এই মেয়ের কাছ থেকে আমাকে উঠিয়ে নাও। আমি আর এই মেয়ের সাথে থাকতে চাই না। এই মেয়ে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। ঠিক মাত্র তো বরবাদ করা শুরু করলাম, আরও যে কত কিছু করব তুই চিন্তা করতে পারবি না। আছে, আমিও দেখে নিব তুমি আমার কি করতে পারো। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, এখন আর সহ্য করব না। এই বলে সাগর আফরিনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। সাগর তার শার্টটা খুলে আফরিনের উপরে উঠে আফরিনের ঠোঁটজোড়া তার দখল করে নিল। প্রায় 15 মিনিট লিপ কিস করার পর সাগর আফরিনকে ছেড়ে দিতেই আফরিন হাঁপাতে লাগলো আর বলতে লাগলো, সাগর, তুমি এটা কি করলে? আমি তো ভাবছিলাম তুমি 10 মিনিট লিপ কিস করতে পারবে না, কিন্তু তুমি 15 মিনিট লিপ কিস করে ফেলেছো। এখন আমার রুম থেকে তুমি চলে যাও, আমাকে একা থাকতে দাও কিছুক্ষণ। আফরিন কোনো কিছু না বলে চলে গেল সাগরের রুম থেকে নিচে। প্রায় 1 ঘন্টা পর আফরিন সাগরের জন্য কিছু খাবার নিয়ে আসলো। টেবিলের উপরে খাবারগুলো রেখে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই খাবারগুলো খেয়ে নাও, আর 5 মিনিট আর 5টার দিকে রিমঝিম কফি শপে চলে আসবে সবাইকে নিয়ে। আমি 5টার দিকে ওইখানে থাকবো। যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে যাব, আর না উঠতে পারলে যেতে পারবো না। এখন তাহলে যাই আমি। এই বলে আফরিন চলে গেল ওইখান থেকে তাদের বাসায়। বিকেলে আফরিন বসে আছে কফি শপে, কিন্তু সাগরের আসার কোনো নামগন্ধ নেই। আফরিন তার ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন দিল সাগরকে। সাগর ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আফরিন বলতে লাগলো, কিরে, তুই এখন কোথায় আছিস? তাড়াতাড়ি কফি শপে চলে আয়, আমি বসে আছি আধা ঘন্টা ধরে। ঠিক আছে, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল কফি শপে। গিয়ে দেখে তার সকল বন্ধু বান্ধবী বসে আছে। সাগর যেতেই শান্তা বলতে লাগলো, কিরে সাগর, তুই সারাদিন এইভাবে পড়ে পড়ে ঘুমাস, রাত্রেবেলা কি করস? আমার তো মনে হয় না তুই রাতের বেলা কোনো কাজ করিস। রাত 1টা অবধি গেম খেলি সবার সাথে, এই জন্যে আর কি সারাদিন ঘুমাই। একবার বিয়েটা হয়ে যেতে দাও, তোমার গেম খেলা
আমি বের করতেছি। সারা রাত যদি আদর না করো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিব। ঠিক আছে, দেখা যাবে বের করে দেয় কে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আফরিনের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল সাগর। রাত প্রায় 11টা। এমন সময় লিজা সাগরের রুমে প্রবেশ করলো। লিজাকে দেখে সাগর বলতে লাগলো, কিরে তুই এখনো ঘুমাস নাই? রাত 11টা বেজে গেছে। নাই ভাইয়া ঘুমান যাই। নাই ভাইয়া ঘুমাই নাই ভাইয়া, একটা কথা বলবো তোমাকে, প্লিজ রাগ করো না। আমাকে একটা ফ্রি ফায়ার আইডি খুলে দিতে পারবে? আমিও খেলতে চাই গেম। তোর গেম খেলতে হবে না, তুই রুমে গিয়ে ঘুমা আর পড়ালেখায় মনোযোগ দে। তুই মেয়ে মানুষ, গেম খেলা বাদ দে। ভাইয়া দাও না একটা খুলে, আমি বেশিক্ষণ খেলবো না, যখন সময় পাবো তখন খেলবো তোমার সাথে, প্লিজ খুলে দাও একটা। সাগর লিজাকে একটা ফ্রি ফায়ার আইডি খুলে দিল। বেশ কিছুক্ষণ লিজা সাগরের সাথে গেম খেলে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে সাগর বিছানায় শুয়ে আছে। রাত প্রায় 2টা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আফরিন ফোন দিয়েছে। সাগর ফোন রিসিভ করবে না কি করবে না এসব ভাবতেছে। এসব ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। পরের দিন সকাল 10টা আফরিন চলে আসলো সাগরদের বাসায়। এসে দেখে সাগর এখনও ঘুমাচ্ছে। এটা দেখে আফরিন এক বালতি পানি নিয়ে এসেছে সাগরের উপরে ঢেলে দিল আর বলতে লাগলো, এই কুত্তা, তোকে যে রাত 2টা বাজে ফোন দিয়েছি, কল রিসিভ করিস নাই কেন? আমি তো দেখছি তুই গেম খেলছিলি সারা রাত। তুমি কিভাবে দেখলে আমি সারা রাত গেম খেলেছি? আমি তো রাত 12টা অবধি লিজার সাথে গেম খেলে এরপর ঘুমিয়েছি। তুমি চাইলে লিজাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক লিজাকে জিজ্ঞেস করতে হবে না, আমি দেখেছি তুই অনলাইনে ছিলি। আমার সাথে মিথ্যা কথা বলিস না, কথা বললে তোর ঘাড় মোটকে দেব। এসব বলতেছে আর মারতেছে সাগরকে। বেশ কিছুক্ষণ মারার পর সাগর আর আফরিন চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তোর বিয়ে দিয়ে দেবো আজকে, দেরি করতে পারবো না আর। আফরিন যেহেতু বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকে, তাহলে বিয়ে দিয়ে দেওয়াই ভালো হবে। আছে, তোমরা যা করবে করো, আমি আর কি বলবো। আমাকে সরল সোজা পাইয়া আমার সাথে এরকম করতেছো তোমরা। এই বলে সাগর উঠে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে সাগরের বন্ধু বান্ধব সবাই চলে আসলো সাগরদের বাসায়। সাগরের রুমে বসে আছে সবাই। এমন সময় শান্তা বলতে লাগলো, সাগর, আজকে তো তোর বিয়ে, রাতের জন্য রেডি হয়ে থাকিস। কোনো কিছু লাগলে আমাদের বলতে পারিস, এখন এনে দিব। কোনো কিছু দরকার নেই, তবে তোরা রাতের বেলা একটু পাহারা দিস, কারণ আমাকে যদি মেরে ফেলে তাহলে আমার লাশটা কবর দিয়ে আসিস। দজ্জাল মেয়েকে বিয়ে করতেছি, কখন কি করে বসে কে জানে। হ্যাঁ, আমাকে বিয়ে করতেছো যেহেতু তোমাকে আজকে রাতে সজাগ থাকতে হবে, না হলে কখন মেরে ফেলি তার ঠিক নেই। এই বলে আফরিন চলে গেল সাগরের রুম থেকে। সন্ধ্যায় কাজে চলে আসলো। কাজে এসে সাগর আর আফরিনের বিয়েটা পুড়িয়ে দিয়ে চলে গেল ওইখান থেকে। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, আফরিন, সাগরকে নিয়ে রুমে যাও, রাত হয়েছে। সাগর চলো আমরা রুমে যাই। আব্বু, আম্মু, আমি রুমে যাব না, এই মেয়েটা অনেক দজ্জাল, আমাকে রুমে নিয়ে মেরে ফেলবে। প্লিজ আম্মু, আমাকে রুমে পাঠাবে না। আফরিন, তুমি সাগরকে নিয়ে রুমে যাও, যেভাবে ইচ্ছা তুমি নিয়ে যাও সাগরকে, আমরা কোনো কিছু বলবো না। এদিকে আফরিন সাগরের শার্টের কলার ধরে টানতে টানতে সিঁড়িতে উপরে নিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগরের চিৎকার শুনতে পাওয়া গেল। চলুন শুনে আসি বাসর ঘরে কি হয়েছিল। আফরিন সাগরকে বাসর ঘরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে নিচ থেকে তুলে ঠাস করে ফেলে দিল বিছানায়। আস্তে আস্তে করে আফরিন সাগরের উপরে উঠে গেল। এটা দেখে সাগর চিৎকার দিয়ে উঠলো আর বলতে লাগলো, আম্মু গো, আব্বু গো, কে কোথায় আছো গো? আমাকে দজ্জাল মেয়ের হাত থেকে বাঁচাও। আজকে রাতে আমাকে মেরে ফেলবে এই মেয়েটা। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আজকে আর তোকে কেউ বাঁচাতে আসবে না। আজকে শুধু আমি তোকে মারবো আর তুই কান্না করবি। এই বলে আফরিন সাগরের ঠোঁট চোরা কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ পরে আফরিন সাগরকে ছেড়ে দিয়ে সাগরের শার্টের বোতাম খুলতে লাগলো আর বলতে লাগলো, আজকে রাতে আমি তোকে ধর্ষণ করব, তবে এইভাবে ধর্ষণ করব না, অন্যভাবে ধর্ষণ করব, যাতে তুই সকালবেলা বলতে পারিস আমার বউ আমাকে ধর্ষণ করেছে।
এই বলে আফরিন আবারও সাগরের ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ল। এদিকে সাগর বেশ কিছুক্ষণ পর নিজের কাজ করতে লাগলো। হঠাৎ সাগরকে এরকম করতে দেখে আফরিন অবাক হয়ে গেল আর বলতে লাগলো, এতক্ষণ তাহলে তুই আমার সাথে নাটক করছিলি? বেশ ভালো নাটক করতে পারিস। দেখি তোর শরীরে কতটুকু শক্তি আছে। লুচ্চা বেটা, আজকে আমাকে কি করতে পারিস? এটা বলতেই সাগর আফরিনের ঠোঁটে, মুখ, গলায় এবং নাভিতে গভীরভাবে চুমু দিতে লাগলো। এদিকে আফরিন বারবার কেঁপে কেঁপে উঠতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর বেবি আনার মিশনে নেমে পড়ল। সাগর বেবি আনতে থাকুক, আমরা এখন বিদায় নেই। বেশি কিছু বলা ভালো না, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।